চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। আপনারা কি কখনো ভেবে দেখেছেন মহাকাশযানের বিশাল সফটওয়্যার বা বড় বড় ব্যাংকিং সিস্টেমগুলো রিলিজের প্রথম দিনেই ক্র্যাশ হওয়া থেকে কিভাবে বেঁচে যায়? এর পেছনে কোনো জাদুমন্ত্র নেই। মূলত টেস্টিং বা পরীক্ষাকে তারা কোনো সাধারণ কাজ হিসেবে দেখে না, বরং একে একটি অত্যন্ত কঠোর এবং সুশৃঙ্খল ইঞ্জিনিয়ারিং ভিত্তি হিসেবে বিবেচনা করে। আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এই বিষয়টি বিশ্লেষণ করব। আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা 5টি মূল ধাপে পুরো বিষয়টি দেখব। প্রথমে টেস্টিংয়ের ইঞ্জিনিয়ারিং, এরপর কৌশলগত টেস্ট কেস ডিজাইন, টেস্টিংয়ের স্তর নির্ধারণ, দল ও প্রক্রিয়া পরিচালনা এবং সবশেষে আমরা কথা বলব ভবিষ্যৎ অর্থাৎ টেস্ট অটোমেশন নিয়ে। এই চারটি একটু খেয়াল করুন, কি চমৎকার ব্যালেন্সড, তাই না? এই 5টি মডিউলের প্রতিটির জন্যই ঠিক 9 ঘন্টা করে সময় বরাদ্দ করা হয়েছে। এটি আসলে প্রমাণ করে যে একটি আধুনিক টেস্টিং অর্গানাইজেশন গড়ে তোলার এই যাত্রায় প্রতিটি ধাপই সমানভাবে গুরুত্বপূর্ণ, কোনোটাকেই হালকাভাবে নেওয়ার উপায় নেই। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম মডিউল দিয়ে, টেস্টিংয়ের ইঞ্জিনিয়ারিং, যেখানে আমরা একটি টেস্টিং ম্যাচুরিটি মডেল তৈরির প্রাথমিক ভিত্তি নিয়ে জানব। এই প্রক্রিয়ার একেবারে প্রথম ধাপটি হল টেস্টিংকে একটি আনুষ্ঠানিক পদ্ধতি হিসেবে দাঁড় করানো। এর মানে হল ত্রুটি বা ডিফেক্টগুলো ঠিক কোথা থেকে আসছে তা খুঁজে বের করা, আর এর জন্য একটি সেন্ট্রালাইজড ডিফেক্ট রিপোজিটরি বা ত্রুটির তথ্য ভাণ্ডার থাকা একেবারে মাস্ট। এটি মূলত ডেভেলপার এবং টেস্টারদের এক ছাতার নিচে নিয়ে আসে, যাতে কোনো ছোটোখাটো বাগও নজর এড়িয়ে না যায়। আচ্ছা, এবার আপনাদের সামনে একটি বেশ কৌতূহলোদ্দীপক প্রশ্ন রাখি। একটু ভাবুন তো, একটি সফটওয়্যার সিস্টেমের ত্রুটি ঠিক কখন সবচেয়ে বেশি ব্যয়বহুল বা এক্সপেন্সিভ হয়ে দাঁড়াতে পারে? উত্তরটা হলো একেবারে শেষ পর্যায়ে। যখন সফটওয়্যারটি লাইভ হয়ে যায়, তখন কোনো বাগ ধরা পড়ার ফলাফল হতে পারে রীতিমতো বিপর্যয়কর। লাইভ সার্ভারে প্যাচ দেওয়া, ব্যবহারকারীদের আস্থা হারানো, সব মিলিয়ে একেবারে লক্ষ লক্ষ টাকার ক্ষতি। কিন্তু এই একই ত্রুটি যদি একদম শুরুতে বা ডিজাইন পর্যায়ে শনাক্ত করা যায়, তবে তা নামমাত্র খরচে ঠিক করা সম্ভব, যা বিপুল পরিমাণ সম্পদ বাঁচিয়ে দেয়। এবার আসি আমাদের দ্বিতীয় মডিউলে, কৌশলগত টেস্ট কেস ডিজাইন। এটি মূলত আমাদের ট্যাকটিক্যাল বা কৌশলগত ভিত্তি। এখানে আমরা দুটি সম্পূর্ণ ভিন্ন অ্যাপ্রোচের পরিষ্কার তুলনা দেখতে পাচ্ছি। ধরুন, আপনি হুড না খুলেই একটি গাড়ি টেস্ট করছেন। এটি হলো ব্ল্যাক বক্স টেস্টিং, যেখানে আপনি শুধু বাইরের বাউন্ডারি বা ইনপুটগুলো চেক করেন। অন্যদিকে হোয়াইট বক্স পদ্ধতি হলো একেবারে ইঞ্জিন খুলে পরীক্ষা করার মতো। এটি কোডের ভেতরের স্ট্রাকচার, লজিক এবং কন্ট্রোল ফ্লো গ্রাফগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। তবে শুধু এই দুটিই শেষ কথা নয়। এর বাইরেও আধুনিক দলগুলো র্যান্ডম টেস্টিং, রিকোয়ারমেন্ট ভিত্তিক বা স্টেট ভিত্তিক টেস্টিংয়ের মতো আরও কিছু দারুণ কৌশল ব্যবহার করে। উদাহরণস্বরূপ, স্টেট ভিত্তিক টেস্টিং নিশ্চিত করে যে একটি নির্দিষ্ট অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়ার সময় সিস্টেমটি ঠিকমতো আচরণ করছে কিনা। চলুন এবার তৃতীয় মডিউলে যাওয়া যাক, টেস্টিংয়ের স্তর নির্ধারণ। এটি কাজ করে অনেকটা একজন আর্কিটেক্টের ব্লুপ্রিন্টের মতো। এটাকে একটা বাড়ি বানানোর সাথে তুলনা করতে পারেন, যা নিচ থেকে উপরের দিকে ওঠে। প্রথমে কোডের একদম ছোট ছোট অংশের জন্য ইউনিট টেস্ট, এরপর সেই ছোট অংশগুলোকে একসাথে জুড়ে দিয়ে ইন্টিগ্রেশন টেস্ট, তারপর পুরো সিস্টেমটা একসাথে ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখার জন্য ফুল সিস্টেম টেস্টিং, এবং সবশেষে এটি ব্যবহারকারীর পুরোপুরি উপযোগী কিনা তা যাচাই করতে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। এই সিস্টেম লেভেলে এসে আমরা কিছু হেভিওয়েট পরীক্ষা চালাই, যেমন স্পিড এবং স্থিতিশীলতার জন্য পারফরম্যান্স টেস্টিং, নতুন কোড যেন পুরনো কোনো ফিচার নষ্ট না করে তার জন্য রিগ্রেশন টেস্টিং, এমনকি বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের ব্যবহারের উপযোগী করতে ইন্টারন্যাশনালাইজেশন বা বৈশ্বিক সামঞ্জস্যতাও পরীক্ষা করা হয় এই ধাপে। এবার আমরা কথা বলবো চতুর্থ মডিউল নিয়ে, দল এবং প্রক্রিয়া পরিচালনা। আর এখানেই চলে আসে আমাদের হিউম্যান এলিমেন্ট বা মানবিক উপাদান। দেখুন, এতক্ষণ আমরা যে আর্কিটেক্টের ব্লুপ্রিন্ট দেখলাম তা তো আর এমনি এমনি বাস্তবায়িত হবে না, তাই না? এর জন্য চমৎকার সাংগঠনিক দক্ষতার প্রয়োজন। একটি টেস্ট প্রক্রিয়া পরিচালনা করতে গেলে নিখুঁত টেস্ট প্ল্যানিং, ফলাফলের সুস্পষ্ট রিপোর্টিং এবং টেস্টিং টিমের সদস্যদের মাঝে সুনির্দিষ্ট কিছু দক্ষতা গড়ে তোলা একেবারে অপরিহার্য। আর সেই দক্ষতাগুলো ধরে রাখবেন কিভাবে? উত্তরটা হলো নিরন্তর টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম। প্রযুক্তি যেহেতু খুব দ্রুত বদলায়, তাই টেস্ট বিশেষজ্ঞদের সবসময় আপডেটেড ও ধারালো রাখার জন্য এই চলমান প্রক্রিয়ার কোনো বিকল্প নেই। পরিশেষে আমরা চলে এসেছি আমাদের পঞ্চম ও শেষ মডিউলে, ভবিষ্যৎ অর্থাৎ টেস্ট অটোমেশন, যেখানে মেশিন দ্বারা মেশিনের পরীক্ষা করা হয়। ম্যানুয়াল টেস্টগুলোকে অটোমেট করা আসলে বেশ মজার একটা প্যারাডক্স। কারণটা শুনবেন।
কোনো সফটওয়্যারকে স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করার জন্য ইঞ্জিনিয়ারদের মূলত নতুন করে আরেকটা জটিল সফটওয়্যার বানাতে হয়। আর এই অটোমেশনের জন্য প্রয়োজন হয় সম্পূর্ণ আলাদা আর্কিটেকচার ডিজাইন এবং একেবারেই ভিন্ন ধরনের ডেডিকেটেড স্কেল। কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে এই অটোমেশন আসলেই কাজ করছে? এর উত্তর হলো ডেটা। প্রজেক্টের অবস্থা ট্র্যাক করতে বা দলের সামগ্রিক উৎপাদনশীলতা নিখুঁতভাবে পরিমাপ করতে টেস্টিং দলগুলোকে পরিমাণগত ডেটা বা টেস্ট মেট্রিক্সের উপর খুব শক্তভাবে নির্ভর করতে হয়। আর এই পুরো বিশ্লেষণ শেষে আমাদের সামনে একটি চূড়ান্ত ও চিন্তায় ফেলে দেওয়ার মতো প্রশ্ন থেকে যায়। এই অটোমেশনের আসলে শেষ কোথায়? মানব টেস্টাররা কি তাহলে নিজেদের কাজের প্রয়োজনীয়তা নিজেরাই ফুরিয়ে ফেলবেন, নাকি সফটওয়্যারের জটিল মনস্তত্ত্ব বুঝতে সব সময়ই একজন মানুষের সূক্ষ্ম বিচার বুদ্ধির প্রয়োজন হবে? আপনাদের কি মনে হয়?